আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আবারও চলে আসলাম। ক্রোয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কি হতে যাচ্ছে, ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য ভিসা কি ব্যান করে দিয়েছে এবং বিভিন্ন ইউটিউবার বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করে যাচ্ছে ক্রোয়েশিয়া সম্বন্ধে। আসল তথ্য কি হতে যাচ্ছে সব কিছু এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, মিস্টার আজিজ 365 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আর দেরি না করে আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল কথা বলা যাক ক্রোয়েশিয়া সম্পর্কিত গজব ও বাস্তবতা সম্পর্কে। আসলে ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য ভিসা ব্যান করে দিয়েছে কি না, এটা আমাকে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন এবং অনেকেই পারমিটের জন্য অনলাইন আবেদন করেছেন এবং অনেকেই এমবেসি ফেস করেছেন, বিএফএসে বাংলাদেশ বিএফএসে ফেস করেছেন এবং তাদের ভিসা এখনও হচ্ছে না। বা অনেকেই 100-র মাঝে ভিসা 100 জন যদি সামথিং 10 জনে আবেদন করেন, 10 জনের মধ্যে যদি 10 জনের এমবেসি বিএফএস ফেস করে তাহলে এদের মধ্যে একজনের ভিসা হচ্ছে, বাদবাকি জনের ভিসা হচ্ছে না। এরা আমাকে প্রশ্ন করেছেন, ভাই আমি আজ আমার 5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমার কোনো রেজাল্ট আসে নাই। সো তাদেরকে আমি বলবো, আসলে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন মাধ্যমে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালাল বা যে কোনো মানুষই হোক এই বিভিন্ন মাধ্যমে প্রকাশিত করতেছে যে এই ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে, ক্রোয়েশিয়া ব্যান করে দিয়েছে। আসলে ক্রোয়েশিয়া এখন এই নতুন যারা পারমিটের জন্য আবেদন করবেন তাদের পারমিটটা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে এবং বাংলাদেশি বা শুধু বাংলাদেশি নাই বা ইন্ডিয়া, পাকিস্তান বা আরও কিছু দেশ আসে, সবার ক্ষেত্রে সেম। এখন বর্তমানে সাময়িক সময়ের জন্য ক্রোয়েশিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা আরও এই দেশগুলো আছে, কিছু দেশ আছে, এইগুলোর জন্য বর্তমানে ক্রোয়েশিয়া ভিসা বা পারমিট ব্যান করেছে সাময়িক সময়ের জন্য। এটা মানে কতদিন থাকবে তা বলা যাচ্ছে না, কিন্তু শীঘ্রই এটা সমাধান হবে ইনশাআল্লাহ। আর বাংলাদেশি যারা আবেদন করেছেন তাদেরকে আমি বলতেছি যে আপনারা কিছুদিন ধৈর্য ধরুন। বাংলাদেশিদের জন্য এটা উদাহরণ স্বরূপ হয়েছে, কারণ বাংলাদেশিদের জন্য ভিসা একেবারে এখনও বন্ধ হয়নি বা ব্যানও করেনি। আর বাংলাদেশিদের যারা পারমিট নতুন আবেদন করবেন তারা একটু ধৈর্য ধরেন, এই মার্চ বা এপ্রিল পর্যন্ত একটু ধৈর্য ধরেন যারা নতুন আবেদন করবেন। সো আপনারা এখন আর ফাইল জমা দেবেন না, এবং আপনারা এই যে নতুন নিয়ম আসতেছে বা বাংলাদেশি গভর্নমেন্টের সাথে কি চুক্তি হতে যাচ্ছে সে সম্বন্ধে পুরো এই বাস্তবায়ন হওয়ার পর তারপরে আপনারা জানিয়ে বুঝে তারপর সিদ্ধান্ত নিয়ে নতুনভাবে অ্যাপ্লাই করবেন। আর যারা অ্যাপ্লাই করেছেন ইতিমধ্যে পারমিটের জন্য তারা গজবে কান না দিয়ে বাস্তবতা সম্বন্ধে আপনারা ধারণা নেন, কারণ গজবে কান দিবেন না। আপনারা যারা দিয়েছেন তারা যদি রিয়েল পারমিট হয়ে থাকে বা এই বিভিন্ন বালা কোম্পানি থাকে তাহলে তাদেরকে ইনশাআল্লাহ আপনারা পয়সা পাবেন। দ্বিতীয়ত বলবো বাংলাদেশিদের জন্য এর অর্থ কী হতে যাচ্ছে। যারা নতুনভাবে পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন তাদের পারমিটটা স্থগিত থাকবে এবং মার্চ এপ্রিল পর্যন্ত এর ভিতরে আপনারা কোনো রেজাল্ট পাবেন না, যত সময় পর্যন্ত বাংলাদেশি গভর্নমেন্টের সাথে কোনো চুক্তি না হচ্ছে বা এর মানে কীভাবে ক্রোয়েশিয়া বাংলাদেশিরা আসার পর বাংলাদেশিরা থাকবে কি না বা চলে যাবে অন্য দেশে, বা বাংলাদেশিদের এটা কঠোর নিয়ম স্থাপন হতে যাচ্ছে, এই কঠোর নিয়ম প্রস্তাবিত হবে বাংলাদেশি গভর্নমেন্টের সাথে। যদি এটা হয় তখন মার্চ এপ্রিলের দিক দিয়ে এটা কতটুকু ভিসা রেশিও হবে, কী নিয়ম হবে সব বলা যাবে বা সব কিছু জানা যাবে। তখন আপনারা যারা নতুন অ্যাপ্লাই করবেন তখন আপনারা ফাইলটা জমা দিবেন, তখন ভালো একটা এজেন্সি ধরে ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করবেন। আর যারা ইতিমধ্যে ফাইল সাবমিট করেছেন তাদের ফাইলটা আপনার মানে যাচাই বাছাই করা হচ্ছে এবং যেদিন 10 জনে বিএফএস ফেস করার পর এই 10 জনের মধ্যে একজনের ভিসা হবে,
বা কিন্তু ভিসার হারটা কমে গেছে, অনেক ক্ষেত্রে কমে গেছে। এই জন্য বোঝা যাচ্ছে ক্রোয়েশিয়ার ভিসাটা ব্যান্ড হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, ভিসা দিচ্ছে না। কিন্তু 10 জনে যদি অ্যাপ্লাই করেন 10 জনের মধ্যে একজনই ভিসা পেতে পারেন। আর ভিসা রিজেকশনের কারণ হচ্ছে ইমিগ্রেশনে যখন ফাইলটা জমা দিবেন, তো ইমিগ্রেশনের কর্মকর্তারা যদি আপনার প্রতি কোনো সন্দেহ থাকে, বিন্দু পরিমাণ সন্দেহ হয়ে থাকে, তাহলে আপনার ভিসাটা রিজেক্ট হতে পারে। আর কোম্পানি যদি সঠিক না হয়, কোম্পানি প্রথমে তারা কোম্পানিতে ইমেল করবে, কোম্পানি দেখবে তারা এটা কোম্পানি সঠিক কি না, কোম্পানির কতদিন আগে কোম্পানিটা শুরু হয়েছে এবং কোম্পানিতে কতজন লোক আছে, কোম্পানির মাধ্যমে যাচাই বাছাই করে তারপর আপনার তারা ফাইলটা দেখবে। দেখার পর আপনাকে ভিসার জন্য এমবেসি ফেস করার জন্য, আপনাকে বিএফএস ফেস করার জন্য আপনাকে বলবে এবং আপনার ভিসা হতে পারে। এখন বলা যাক সমস্যার মূল কারণ। তো সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখাবেন। স্কিপ করে গেলে অনেক তথ্য অজানা থেকে যাবে। এখন বলি সমস্যার মূল কারণ। সমস্যার মূল কারণটা হচ্ছে বাংলাদেশিরা ক্রোয়েশিয়াতে আসার পর ক্রোয়েশিয়াতে না থেকে অন্য দেশে চলে যায়। ওরা ক্রোয়েশিয়াতে আসার পর অন্য দেশে তাদের বাই ব্রাদার্স থাকলে ওদের সাথে যোগাযোগ করার পর ক্রোয়েশিয়া এয়ারপোর্ট ক্রস করার পর তারা অন্য দেশে চলে যায়। আর একটা হচ্ছে কোম্পানিতে নামে বেনামে কোম্পানি আছে, ওরা কোম্পানিতে আসতে চায় বা রিয়েলভাবে আসতে চায়, আসার পর দেখা যায় কোম্পানি নাই, কোম্পানি ফেক। সেক্ষেত্রে ওরা কী করবে, সেক্ষেত্রে অন্য দেশে চলে যায় অপারক হয়ে। আর বিভিন্ন কোম্পানিতে থাকা খানির ব্যবস্থাটা ভালো না, তো এক্ষেত্রে বাংলাদেশিরা আসার পর কোম্পানি চেঞ্জ করে বা কোম্পানি এই দেশে না থেকে অন্য দেশে চলে যায়। এটা হচ্ছে মূল কারণ বাংলাদেশিরা আসার পর যদি এই কোম্পানি খানি থাকা ব্যবস্থা প্রোভাইড না করে, সেক্ষেত্রে ওরা কঠিন একটা পরিস্থিতির শিকার হয়, সেক্ষেত্রে অপারক হয়ে অন্য দেশে চলে যায়। ক্রোয়েশিয়াতে যারা আসার পর অন্য দেশে যারা পালিয়ে যায়, সো সেক্ষেত্রে তারা এই দেশে অ্যাসাইলাম মারে বা টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করে। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্রোয়েশিয়াতে ওরা আসার পর এই দেশে আসছে, পর্তুগাল, স্পেন, ইটালি আসে, তারা অ্যাসাইলাম মারতেছে এবং টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতেছে। সো এই জন্য ইউরোপিয়ান ইউনিয়ন ক্রোয়েশিয়ার সরকারকে বলেছে যে তাদের অভিবাসন ব্যবস্থা কঠোর করার জন্য এবং এই বাংলাদেশি বা বিভিন্ন দেশে যারা আসতেছে তাদেরকে ভিসা পারমিটের ক্ষেত্রে একটু কঠিন হওয়ার জন্য। এই জন্য ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট এই পদক্ষেপ নিয়েছে এবং এটা যে দেশের যেমন আমাদের বাংলাদেশিদের জন্য কঠোর করবে, যে বাংলাদেশের গভর্নমেন্টকে ইতিমধ্যে জানানো হয়েছে ক্রোয়েশিয়াতে এই ধরনের মানুষ আসার পরে এই পরিস্থিতির শিকার হচ্ছে। এখন যারা রিয়েল পারমিটে আসে তারাও এই ভালো আরও উন্নত হওয়ার জন্য তারা অন্য দেশে মুভ করে যাচ্ছে। সো সেক্ষেত্রে বাংলাদেশের গভর্নমেন্টের সাথে আলাপ হচ্ছে যে এটা কঠোর এটা কোন নিয়মে যাবে এবং ভিসা রেশিওটা কেমন হবে, এটা মার্চ এপ্রিলে জানা যাবে এবং যারা আগামীতে ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করবেন তারা কী নিয়মে যাবেন সেটা এই বাস্তবায়ন হবে এবং ভিসা রেশিওটা কেমন হবে তাও জানা যাবে মার্চ এপ্রিল পর্যন্ত। আর যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছেন তাদেরটা এখনও যাচাই বাছাই করা হচ্ছে কঠোরভাবে। আর আপনারা একটু ধৈর্য ধরেন, যারা নতুন করবেন তারা একটু ধৈর্য দেন, আর যারা ইতিমধ্যে করেছেন তারা অপেক্ষা করতে পারেন এবং 6 মাস যদি আপনার অতিবাহিত হয়ে যায় তাহলে এটা ক্যান্সেল করে অন্য দেশের জন্য আপনারা অ্যাপ্লাই করেন। আর তা না হলে আপনারা এটা ক্যান্সেল করে আবার মার্চ এপ্রিলে যে নতুন নিয়ম আসবে, যে নতুনভাবে ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট যে নতুন নিয়ম স্থাপন করবে এবং বাস্তবায়ন করবে, সেক্ষেত্রে এই যে নতুন নিয়ম আসবে এর মাধ্যমে আপনারা নতুনভাবে অ্যাপ্লাই করবেন পারমিটের জন্য ক্রোয়েশিয়ার। এখন যেটা নিয়ম আসবে সেটা অনেক কঠিন হবে এবং এইভাবে আপনি ক্রোয়েশিয়াতে আসলে ক্রোয়েশিয়ার কোম্পানিতে যেতে হবে এবং কোম্পানির রিয়েল থাকতে হবে, পারমিটটা রিয়েল থাকতে হবে। আর যে কোনো মাধ্যমে আপনারা যদি পারমিট বের করে, যে কোনো মাধ্যমে যদি কোনো এজেন্সি বা দালাল পারমিট বের করে নামেবেন এবং কোম্পানি থেকে, তাহলে এটা এই বিএফএসে জমা দেওয়ার সাথে সাথে এটা রিজেক্ট হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন এই এজেন্সি বা যার মাধ্যমে করেছেন কাজ তারা আপনাকে ভুয়া পারমিট বা ভুয়া এই ভিসার জন্য অনলাইন আবেদন করার পর আপনার এই রিজেক্ট হয়েছে। সো সেক্ষেত্রে আপনারা যদি এই এজেন্সি বা যার মাধ্যমে কাজ করবেন অল্প টাকা দিয়ে কাম করবেন। যখন বিএফএস থেকে যখন আপনার দেখা যাবে পারমিটটা সঠিক হয়েছে, পারমিটটা ভালো রিয়েল পারমিট আছে, সো সেক্ষেত্রে আপনি এই এজেন্সির সাথে ডিল করবেন ভালোভাবে, এজেন্সির সাথে যা কন্ট্যাক্ট করবেন তা টাকা তা দিবেন, আপনি বুঝতে পারবেন যে আপনার পারমিটটা রিয়েল।
এখন বলা যাক সমস্যার সমাধান কী। ক্রোয়েশিয়া সরকার যদি বাংলাদেশের সরকারকে যে পদক্ষেপ নেওয়ার জন্য বলবে সেটা যদি আমাদের গভর্নমেন্ট মেনে নেয় এবং এই নিয়মটা বাস্তবায়ন হয়, ইনশাআল্লাহ আগামীতে ভিসার রেশিওটা আরও ভালো হবে। আর যারা নতুন আসবেন তাদের জন্য সুযোগ সুবিধা ভালো থাকবে। আর আপনাদেরকে আমি বলবো, যদি আপনারা ক্রোয়েশিয়াতে এখন আগামীতে যারা অ্যাপ্লাই করবেন, অত্যন্ত পক্ষে আপনারা স্কিল হওয়ার জন্য অ্যাপ্লাই করেন, যেন স্কিল হয়ে অ্যাপ্লাই করেন। কারণ স্কিল হচ্ছে আপনার ভালো একটা কাজ শিখেন, যেমন আপনার এই ওয়েল্ডিংয়ের কাজ আছে বা এই প্লাম্বিংয়ের কাজ আছে, যেগুলো কাজ আছে ওইগুলো কাজ আপনারা শিখে ওই স্কিল ওয়ার্কার হন। তারপর আপনারা এই ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করেন। আসলে সত্যি বলতে যে আগামীতে যে নিয়ম হতে যাচ্ছে সেটা অত্যন্ত পক্ষে মানে কঠোর হবে। আর স্কিল ছাড়া আপনারা পারমিটের জন্য অ্যাপ্লাই করে লাভ হবে না। যে নন স্কিল যারা আছে তাদেরকে আমি বলবো, এখনও মার্চ এপ্রিলের অনেক সময় আছে, এর ভিতরে আপনারা ভালো একটা পদক্ষেপ নেন এবং স্কিল ওয়ার্কার হিসাবে আপনারা একটা সার্টিফিকেট অর্জন করেন এবং যোগ্যতা অর্জন করেন। কারণ ক্রোয়েশিয়া যে নিয়ম সামনে দিয়ে করতে যাচ্ছে এটার মধ্যে কিন্তু স্কিল যারা থাকবে, স্কিল ওয়ার্কার যারা থাকবে, স্কিল থাকবে, আপনার একটা কাজ শিক্ষা আছে বা আপনার একটা সার্টিফিকেট থাকবে, তখন আপনি ভিসা পাওয়ার নিশ্চয়তা অনেক বেড়ে যাবে। আর একটা কথা বলি, যদি বাংলাদেশিদের জন্য যদি মার্চ এপ্রিলে ভালো সুযোগ সুবিধা হয় ক্রোয়েশিয়ার ক্ষেত্রে, সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ক্রোয়েশিয়াতে এসে ক্রোয়েশিয়াতে থাকবেন। অন্তত পক্ষে ক্রোয়েশিয়াতে আপনারা ফিউচারটা গড়বেন, কারণ অন্য দেশে আপনারা পালিয়ে যাবেন না এবং অনেক মানে আপনার জীবনযাত্রার মান আরও উন্নত করার জন্য। কারণ যে দেশে যাবেন সে দেশে সেম থাকবে, কিন্তু আপনি ক্রোয়েশিয়াতে যদি থাকেন তাহলে আপনার ফিউচারটা ভালো হবে এবং আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার্সের জন্য ভিসার রেশিওটা আরও বাড়বে। আর আরেকটা বিষয় বলি, ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশিকে আরও উন্নত করার জন্য ডক্টর ইউনূস স্যার এটা অন্ততপক্ষে একটা ভালো পদক্ষেপ নেবেন ক্রোয়েশিয়ার জন্য। এটা শোনা যাচ্ছে ইনশাআল্লাহ ভালো একটা পদক্ষেপ আসবে এবং ক্রোয়েশিয়ার ভিসা আবার সবার জন্য উন্মুক্ত হবে এবং ভিসার রেশিওটা বাড়াবে। কিন্তু কতটুকু বাড়াবে তা জানা যাচ্ছে না, কিন্তু একটা কথা জানা যাচ্ছে, স্কিল ছাড়া ভিসা পারমিট ইস্যু করলে ভিসা না পেতে পারেন। আর অথেন্টিক কোম্পানি ছাড়া এবং রিয়েল কোম্পানি ছাড়া বা রিয়েল এজেন্সির মাধ্যমে যদি ভিসার মাধ্যমে আপনারা কাজ না করেন তাহলে ভিসা রিজেক্ট হতে পারে। এমবেসিতে বিএফএসে ফাইল জমা করার সাথে সাথে তখন তারা চেক করবে, করার সাথে আপনাকে রিজেক্ট করে দেবে, এমবেসির ডেট দিবে না। সো সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। শেষে যেটা বলবো এটা হচ্ছে সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যতের আশা কী। আসলে ক্রোয়েশিয়ার ভিসা এখনও বন্ধ হয়নি, সম্পূর্ণভাবে বন্ধ হয়নি, সাময়িক সময়ের জন্য এটা স্থগিত হয়েছে। কিন্তু আমাদের গভর্নমেন্ট যদি এটা মেনে নেয়, সম্পূর্ণ ক্রোয়েশিয়ার যা নিয়ম আছে সম্পূর্ণ মেনে নেয়, ইনশাআল্লাহ ভিসার রেশিও আরও ভালো হতে যাবে। আর ভবিষ্যতে এই যে ক্রোয়েশিয়ার যে নিয়ম আছে এটা মেনে নিয়ে পারমিট ইস্যু হবে। আর আমাদের সরকার যদি এটা মেনে নেয়, ইনশাআল্লাহ এটার বাংলাদেশের জন্য সফলতা আরও সফল হবে ভিসার রেশিওটা। সো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার নেক্সট ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আল্লাহ হাফিজ।